তো আমরা আলো যে সৃষ্টি হওয়া বা কিভাবে উৎপন্ন হয় তার কারণটা আমরা সঠিকভাবে জানলাম। তো আলো সম্পর্কে যে ধারণার কথা বলছিলাম, যে আলো কিন্তু আমাদের একটা বিজ্ঞানের প্রাচীন শাখা, যেখান থেকে আলো সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানীদের মতবাদগুলো ক্রমান্বয়ে আবর্তিত হয়েছে। সর্বপ্রথম বিজ্ঞানী যে নিউটন, যে আমরা নিউটনের কথা বলেছি, নিউটন কিন্তু তিনি কণা তত্ত্বের কথা বলেছিলেন। তিনি যে আলোকে একটা কণা হিসেবে ধরে তিনি প্রথমে ব্যাখ্যা করতে চেয়েছিলেন বিভিন্ন ঘটনাগুলো, কিন্তু পরবর্তীকালে যখন আলোর যে কিছু কিছু ঘটনাগুলোকে কণা তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যায় না, তো পরবর্তীকালে কণা তত্ত্ব থেকে পরিবর্তিত হয়ে বিজ্ঞানীদের দ্বারা তখন তরঙ্গ তত্ত্ব প্রচলিত হলো। তরঙ্গ তত্ত্ব পরবর্তীকালে আবার কিন্তু কণা তত্ত্ব ঘুরে আসবে। যে সমস্ত কিছু কিছু ঘটনাগুলো, অর্থাৎ যেগুলো কিন্তু আলোর তরঙ্গ তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না, যে সেইগুলো যেমন আলোর প্রতিফলন প্রতিসরণ গুলোকে আমরা ব্যাখ্যা করতে পেরেছি আলোর তরঙ্গ তত্ত্ব দিয়ে। আবার কিছু কিছু ঘটনা, যেমন বিশেষ করে আলোক তড়িৎ ক্রিয়া, কম্পটন ক্রিয়া, রমন ইফেক্ট, যে সমস্ত ঘটনাগুলোর কথা বলছি আমাদের লেখা রয়েছে, কিংবা কৃষ্ণ বস্তু থেকে যে বিকিরিত যে তরঙ্গের, তার তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে তার তীব্রতার বা যে একটা লেখচিত্র আমরা পেয়ে থাকি, সেটাও কিন্তু প্রকৃতপক্ষে ব্যাখ্যা করা যাচ্ছে না আলোর তরঙ্গ তত্ত্ব দিয়ে। তো সেক্ষেত্রে কিছু কিছু ঘটনা আবার কণা তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে। অর্থাৎ আলোটা কি যদি ফোটন কণার সমষ্টি ধরে নেওয়া হয়, এবং তখন কিন্তু এই ঘটনাগুলোকে ব্যাখ্যা করা যাচ্ছে। তো এই রকম ভাবে কিছু ঘটনা হচ্ছে আলোর কণা ধর্মকে ব্যাখ্যা করে, আবার কিছু ঘটনা হচ্ছে আলোর তরঙ্গ ধর্মটাকে দ্বারা সেগুলোকে ব্যাখ্যা করা সম্ভব। তো এই জন্য আলোকে বলা হয় তার ডুয়েল নেচার অফ লাইট। অর্থাৎ আলো কখনো তার যে ধর্মটাকে আমরা দেখতে চাইছি সেটাই যদি দেখার চেষ্টা করি, অন্যটা সে দেখাবে না, প্রদর্শন করবে না। এই হচ্ছে আলোর যে তরঙ্গ সম্পর্কে, যে প্রকৃতি সম্পর্কে বিভিন্ন মতবাদের আবর্তন হয়েছে, ধারণার বিবর্তন হয়েছে সেটা। তো সেইখানে আমরা যখনই তরঙ্গ ধর্মটা নিয়ে আমরা আলোচনা করতে যাই, যেখানটায় আলোটার তরঙ্গ দৈর্ঘ্য অত্যন্ত ছোট, কিন্তু আলোর তরঙ্গ দৈর্ঘ্য আমরা যদি 380 ন্যানোমিটার কথা বলেছিলাম, ন্যানোমিটার থেকে শুরু করে 750 ন্যানোমিটার অর্ডারের হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বিষয়টা তোমরা নিশ্চয়ই জানো, যে সমদশা সম্পন্ন যে মাধ্যমের মধ্য দিয়ে যখন কোনো তরঙ্গ চলে যায়, মাধ্যমের যে বিভিন্ন কণাগুলোর যে দশাটা একটা যে গতিতে সঞ্চালিত হয়, যে সময়ের মধ্যে একটা সমদশাতে পৌঁছে যেতে পারে, অর্থাৎ একটা জায়গার কণার আন্দোলন অন্য জায়গার কণার আন্দোলনের যে প্রকৃতি যেখানে একই হবে তাকে বলা হচ্ছে সমদশা। সেইটার মধ্যবর্তী দূরত্বটা একে বলা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এই তরঙ্গ দৈর্ঘ্যের মানটা অত্যন্ত ছোট হওয়ার জন্য আমরা যে সমস্ত যন্ত্রপাতি নিয়ে আলোর ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষাগুলো করে থাকি, সেখানে তার আকার আকৃতিটা তার তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় কিন্তু অত্যন্ত বড় হয়ে যায়। তো সেই জায়গায় ক্ষেত্রে কিন্তু আমরা আলোটাকে রশ্মি দিয়ে প্রকাশ করে থাকি, এবং সেই ভাবে রশ্মির আকারে প্রকাশ করে আমরা বিজ্ঞানের যে শাখায় আলোটাকে আলোচনাটা করে থাকি সেটাকে বলা হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান। অর্থাৎ আলোকে আমরা রশ্মি ধরে নেব, অর্থাৎ যে যন্ত্রপাতিগুলো আমরা আলো নিয়ে পরীক্ষা করার ক্ষেত্রে ব্যবহার করছি তাদের আকার আকৃতি আলোর তরঙ্গদৈর্ঘ্য থেকে বড়। তো সেক্ষেত্রেই আমরা বললাম আলোকে রশ্মি দিয়ে তাকে প্রকাশ করে দেব। সেটাই হচ্ছে তখন হবে যে আলোর যে শাখায় এইভাবে আলোচনাটা করা হয় সেটা হচ্ছে জ্যামিতিক বা জিওমেট্রিক্যাল অপটিক্স। তো এক্ষেত্রে রশ্মি নিয়ে আলোচনা করতে গিয়ে, রশ্মি কাকে বলে নিশ্চয়ই জানো, একটা যার দিক থাকছে, যার একদিকে তার শুরু থাকছে, অপর দিকে তার অসীম দিক পর্যন্ত বিস্তৃত। এখন আলো যেখান থেকে নির্গত হয় সে কিন্তু গুচ্ছ আকারে নির্গত হয়। তো আমরা একটা রশ্মি গুলোকে আমরা বিভিন্ন ভাবে এখন ভাগ করতে পারি। একটা হচ্ছে সমান্তরাল রশ্মি, যে সমস্ত রশ্মিগুলো পরস্পর অসীম দূরত্ব পর্যন্ত গেলেও পরস্পরকে ছেদ করছে। কতগুলো রয়েছে অভিসারী রশ্মি, যে সমস্ত আলো রশ্মি গুচ্ছগুলো কোনো একটা বিন্দুর দিকে মিলিত হওয়ার জন্য যাচ্ছে সেইগুলোকে আমরা বলছি অভিসারী আলোক রশ্মি। এটা হচ্ছে সমান্তরাল। এই সমস্ত রশ্মি নিয়ে বিভিন্ন বিষয়গুলো তোমরা কিন্তু নিচু ক্লাস 7, 8 এই সমস্ত ক্লাসগুলোতে পড়ে নিয়েছো। তো আমরা একটা ক্লাসের মধ্যে সমস্ত জিনিসটাকে একটু ছোট্ট করে আলোচনা করে নিতে চাইছি, যে পুরোনো পড়াগুলোকে আরেকবার রিক্যাপ করতে চাইছি, ঝালিয়ে নিতে চাইছি। এটা হচ্ছে
অভিসারী আলোক রশ্মি গুচ্ছ। আর হচ্ছে আলোক রশ্মি যেখানে কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে যেন চারিদিকে ছড়িয়ে পড়ছে, এটাকেই আমরা বলছি যে অপসারী আলোক রশ্মি গুচ্ছ, অপসারী। আর এটা হচ্ছে অভিসারী আলোক রশ্মি গুচ্ছ। তো এইরকম আলোক রশ্মি অর্থাৎ জ্যামিতিক বিজ্ঞানের শাখাতেই আমরা যেটা এইরকম রশ্মি নিয়ে আলোচনাটা করি। এখন এই যে রশ্মিগুলোর বিভিন্ন প্রকার আমরা জানলাম, সঙ্গে সঙ্গে জ্যামিতিক আলোক বিজ্ঞান জানলাম। এই রশ্মি নিয়ে যখন আমরা আলোচনা কোনো জায়গায় ছবি আঁকতে যাব, তো সেক্ষেত্রে আমরা জানি আলোটা যে দিক থেকে পাঠানো হচ্ছে সেই দিকে একটা কিন্তু চিহ্ন আমরা ব্যবহার করব, তীর চিহ্ন হিসাবে। তো এখন আলো এই রশ্মি আকারে যাতায়াত করলেও আলো কিন্তু কতগুলো সুনির্দিষ্ট নীতি মেনে চলে, যে নীতিগুলো আমরা বিভিন্ন ভাবে এর প্রমাণ উঁচু ক্লাসে করেছি, কিন্তু এখানে শুধু জাস্ট আমরা নীতিটাকে জানবো। সেই নীতিটা কি? প্রিন্সিপাল অফ লিস্ট টাইম। আলো কোনো একটা জায়গায় যেতে চাইছে, মাঝখানে যে কোনো সে মাধ্যম পাক না কেন, যে কোনো মাধ্যম সে তার সামনে থাকুক না কেন, সে চাইবে সবসময় কোনো একটা জায়গায় কম সময়ের মধ্যে পৌঁছাতে। তো তার জন্য সে যে পথ অবলম্বন করে থাকবে সেটাইকে বলা হচ্ছে প্রিন্সিপাল অফ লিস্ট টাইম। দ্বিতীয় আরেকটা নীতির কথা বলছি, যেটা হচ্ছে প্রত্যাবর্তন নীতি। আলোকে যদি কোনো একটা স্থান থেকে পাঠানো হয়, কোনো একটা জায়গায় পৌঁছে যায়, পুনরায় কিন্তু আলো আমি যদি পৌঁছানো স্থান থেকে আবার সেই একই পথে ফেরত দিতে চাই, আবার যেখান থেকে পাঠিয়েছিলাম ঠিক সেই স্থানে পৌঁছে যাবে। এটাকেই বলা হচ্ছে আলোর প্রত্যাবর্তন নীতি। তো এই হচ্ছে আলো সম্পর্কে যে সমস্ত ধারণাগুলো আমরা এখানে ছোট্ট করে আলোচনাটা করে নিলাম প্রথম ক্লাসে। যদিও এই সমস্ত বিষয়গুলো তোমাদের পরীক্ষাতে নাও আসতে পারে, কিন্তু মূল বিষয়টা তোমাদের জানা অত্যন্ত দরকার।